করে বলবো সে অ্যালাউ করবে আর বাকিরা ইনফরমেশন ডিনাই করবে, চুপ করে থাকবে, রাইট? এবং সে ফিডব্যাক দিবে। এটা হচ্ছে ক্যান প্রিন্সিপাল। ক্যানের মধ্যে কি বললাম, প্রত্যেকটা ইস্যু থেকে ডেটা লাইক এ টেলিফোনিক কনফারেন্স। ফোনে যখন আমরা কনফারেন্স কল থাকি স্যার বন্ধু, তখন যাকে মেনশন করি সেই শুধু বলে হ্যাঁ বল, বা কি বলতে চাস বল, বাকিরা চুপ কর, তাই না? এটাই প্রিন্সিপাল। অর্থাৎ প্রত্যেকটা ইস্যু থেকে ডেটা এই লাইনের মধ্যে থাকবে, ইনফরমেশন আসবে, কিন্তু সবাই শুনবে, সবার কাছেই যাবে, কিন্তু সে রিসিভ করবে না। কারণ আমরা একটু আগে যেটা ডিসকাস করলাম, এটার মধ্যে আরো কিছু টেকনোলজি নেই, এটার ভিতরে ট্রান্সিভার আছে, মানে ট্রান্সফার এন্ড রিসিভার আছে। ক্যানে সিগন্যাল রিসিভ করবে কি না, রিসিভ করে আবার ক্যানের কন্ট্রোলার আছে, তারপর ইঞ্জিন ইস্যুতে যায়। তাহলে প্রিন্সিপালটা বুঝতে পারলাম। এবার হচ্ছে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ অর প্রোটোকল। প্রোটোকলটা কি? ধরেন প্রোটোকলটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন অ্যাবাউট কমিউনিকেশন। অর্থাৎ এখানে ধরেন চাইনিজ একজন আসছে, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ মান্দারিন ভাষায় কথা বলতেছে, একজন ইংরেজ আসছে, আমরা বাঙালি একজন আছে, একজন পাকিস্তানের আসছে উর্দু ভাষা। এখন তারা যদি সবাই এখানে যার যার ওন ল্যাঙ্গুয়েজে কথা বলে, নিজ ভাষায় কথা বলে, আমরা কি মানে কমিউনিকেশনের মিটিং টিকে হবে? কমিউনিকেশন হবে যখন কাউ হবে, তাহলে কি, তাহলে প্রোটোকল হিসেবে কোন একটা মিটিং এ ধরেন যে আপনি এমন একটা দেশে গেছেন, সেখানে মানে এখানকার কথা ধরি, আমরা চার দেশের চারজন আসছে, তাহলে আমরা কমিউনিকেশন করার জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব? ইংলিশ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রোটোকল হচ্ছে ইংলিশ। ইন্টারনেট আপনি যে দেশেই যান, ওই দেশের ভাষা কথা বলতে না পারলেও আপনাকে ইংলিশে অ্যাট লিস্ট কথা বলতে পারতে হবে। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রোটোকল। সো প্রোটোকল ইজ নট এ সিকিউরিটি। অনেকেই মনে করে যে প্রোটোকল মনে হয় যে এই যে প্রধানমন্ত্রীর প্রোটোকল আসতেছে, মানে সিকিউরিটি নিয়ে কথা বলতেছে, রাইট? সো প্রোটোকল ইজ এ রুলস এন্ড রেগুলেশন, নীতিমালা, নিয়ম কানুন। যদি আমরা ক্যানের ক্ষেত্রে বলি তাহলে কমিউনিকেশন, রুলস এন্ড রেগুলেশন অ্যাবাউট কমিউনিকেশন মেথড। যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রোটোকল হচ্ছে কি ইংলিশ, গাড়ির ক্ষেত্রেও ঠিক একটা প্রোটোকল মেনটেন করে কাজ করে। ইন দ্য সেম ভেহিকল কি বলছে, যদি প্রোটোকল যদি ডিফারেন্ট হয়, চ্যালেঞ্জটা কি হবে? ধরেন আপনি বাংলাদেশে একটা গাড়ি ম্যানুফ্যাকচার করবেন, তাহলে আপনার টার্গেট থাকবে কম প্রাইসে আমি প্রোডাক্ট কিনবো, কিনে আমি গাড়িতে ইনভেস্ট করবো। ম্যানুফ্যাকচারাররা কখনোই সব প্রোডাক্ট বানায় না, তারা শুধু চেসিস বানায়। ইভেন কিছু কিছু মানে চেসিস, ইঞ্জিন, গিয়ারবক্স এবং ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার শুধু চেসিস আর বডি বানায়, আর আদার অল চাইল্ড পার্ট কি করে তারা কিনে নিয়ে আসে অন্য ভেন্ডরের কাছ থেকে। যেমন গ্লাস আইটেম একজনের কাছ থেকে নেয়, হ্যাঁ, গ্লাস উইন্ডশিল্ড গ্লাস একজনের কাছে নেয়, লুকিং গ্লাস আর একজনের কাছ থেকে, রাবার আইটেম একজনের কাছ থেকে নেয়, ইলেকট্রনিক ধরেন যে ইনজেক্টর আছে, এবিএস আছে, অনেক ইলেকট্রনিক ফাংশন আছে। সো কম প্রাইসিং এ গাড়িটা তৈরি করতে হবে, না হলে বিক্রি করতে হবে বেশি টাকা খরচ। মানে ব্যবসাটা হচ্ছে ক্রয় করতে, কিনতে, বিক্রি করতে, কিন্তু ব্যবসা না, তাই না? আপনি যদি সবাই একটা জিনিস কিনতেছেন মার্কেট থেকে 20 টাকায়, আপনি কিনছেন 19 টাকা, তাহলে আপনি 1 টাকা কমে মার্কেটে ছাড়তে পারবেন, তাহলে আপনার কাছে মানুষ বেশি আসবে। গাড়ির ক্ষেত্রে ধরেন আপনি একটা গাড়ি বানাবেন, আপনি তো শুধু বস কোম্পানি থেকে সব প্রোডাক্ট নেবেন, আপনি ডেনসো থেকে নিতে পারবেন, ডেনসো একটা কোম্পানি আছে না, তারপরে এনজিকে আছে, স্পার্ক প্লাগ বানায়, স্পার্ক প্লাগ ডেনসোরও আছে, এনজিকেরও আছে, হিটাসি আছে,
হিটাসি আছে, অনেক ব্র্যান্ড আছে। হ্যাঁ, ব্রিজস্টোন থেকে নিতে টায়ার কোথা থেকে নেবে? ব্রিজস্টোন থেকে নেবে নাকি ওগামা থেকে নাকি ডাউনলোড থেকে নেবে নাকি মিসলেন নাকি একটা আছে মিসলেন। সো আপনি যখন প্রত্যেকটা প্রোডাক্টের সিএস করবেন আগে যে জাপান থেকে নিয়ে আসবেন নাকি মানে কোন প্রোডাক্ট, ধরেন যে এই ইঞ্জিন ইসিউ আপনি তিনটা কোম্পানির কাছ থেকে আপনি প্রাইস নেবেন, ডেনসোর কাছ থেকে নেবেন, বসের কাছ থেকে নেবেন, আর ধরেন যে আপনার সিমেন্স থেকে নেবেন। সিমেন্স কোম্পানি আছে না একটা ইলেকট্রিক ব্যাপারে, যার কাছ থেকে প্রোডাক্ট কম রেটে পাবেন তার কাছ থেকে নিচে লাগাবেন, রাইট? সো দেখবেন যে একটা গাড়িতে কোনো আপনি ডেনসোর কাছ থেকে পেয়েছেন ধরেন যে ইঞ্জিন ইস্যু, ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম আপনি নিয়েছেন, বসের কাছ থেকে নিয়েছেন কি কম প্রাইসে কি এবিএস, এসআরএস নিয়েছেন ধরেন যে টিআরডব্লিউ থেকে, সিমেন্স থেকে নিয়েছেন ধরেন যে বডি কন্ট্রোল মডিউল, রাইট? আপনাকে ধ্যান ইনস্টল করবেন। প্রোটোকলটার মেইন অবজেক্টিভ হচ্ছে যদি তাদের প্রত্যেকটা ইস্যু নিজ নিজ ম্যানুফ্যাকচারার তাদের নিজ নিজ বৈশিষ্ট্য নিয়মকানুন অনুযায়ী আপনার বানানোর পর যখন আপনি কিনে নিয়ে আসবেন আপনাকে ইনস্টল করতে তখন কাজ করবে না, একটা সঙ্গে একটা ইস্যু কম্বিনেশন হবে। ওই ইস্যু গুলো বানানো হয় একটা প্রোটোকল মেইনটেইন করে, ক্যানেল প্রোটোকল মেইনটেইন। কি বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনি একটা ইস্যু বানান নিজের মতো করে, এটা গায়ে লাগাবেন হবে না, সেম পার্ট নাম্বার সব কিছু হবে না, একটা প্রোটোকল মেইনটেইন করে বানাতে হবে। দেখতে ওকে যারা বললাম আমাদের কমিউনিকেশন চার দেশের মানুষ, হ্যাঁ, এই জন্য যেটা হয় in the different language spoken by the control module will not allow and the communication to be happen, not allow the communication to happen, অর্থাৎ যদি ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার নিজ নিজ ল্যাঙ্গুয়েজ আর প্রোটোকল, তো মেশিন ল্যাঙ্গুয়েজ আছে না, তাদের প্রোটোকল মেইনটেইন করে যদি বানায় তাহলে একটা গাড়িতে কি বলছে এখানে এই বশ, অটো লাইফ, টিআরডব্লিউ, ডেলফি, ডিএসআই, ডেনসো, এটা কি কোম্পানি? ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কি এখানে বলছে? এখানে বলছে protocol mean rules and regulations about the communication method required at transmitting and receiving the information, অর্থাৎ প্রোটোকল একটা রুলস এন্ড রেগুলেশন কমিউনিকেশনের জন্য যেটা একটা ইস্যু থেকে একটা ইস্যুতে ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করে। এন্ড জার্মান কোম্পানি রবার্ট বশ ফার্স্ট ডেভেলপ কি can communication and it's confirmed for automobile industry and it's confirmed ISO standard, বলছে ISO certified, remember বিএসটি এর মতো আর কি, ISO ইন্টারন্যাশনাল বিএসটি এর মতো ISO মানে কি? ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফর অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফর অর্গানাইজেশন, ওরা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। যেমন বাংলাদেশ প্যাটেন্ট এন্ড ট্রেডমার্ক অধিদপ্তর বিএসটিআই, আপনি আসারের ফ্যাক্টরি দিবেন ওখান থেকে তো কি করতে হবে কোয়ালিটি ইনশিওর করতে। আর এটা আছে প্যাটেন্ট অধিদপ্তর, কি আছে বাংলাদেশে কি প্যাটেন্ট এন্ড ট্রেডমার্ক, যেমন ওষুধের না পাও উপর লেখা আছে গোল আর, মাসের পিছনে তানিন উপর লেখা আছে আর, রেজিস্টার ট্রেডমার্ক। হ্যাঁ, তো একই ভাবে এই যখন বশ কোম্পানি যখন ফার্স্ট এই ডেভেলপ করবে, এটা করার পর ওরা আইএসও সার্টিফাইড করে নিচ্ছে যে ভাই আমরা বানাইছি এবং আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন, যেহেতু ওরাই ফার্স্ট বানাইছে তাহলে ওদের প্রোটোকল মেইনটেইন করে এই কনসেপ্টটা ফার্স্ট তারা ডেভেলপ করছে যে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে ডেটা ট্রান্সফার করার জন্য এই মেথডটা ব্যবহার করছে, যাতে ওয়ারিং কমপ্লেক্সিটি কম হয়। অন্য কোম্পানি যখন বানায়
ধরেন এই বয়স কোম্পানি কেন বানাইছে, বয়সের নিজেদের প্রোডাক্টে তারা ইউজ করতেছে। এখন ডেন্সো সে তখন এই ধরনের কমিউনিকেশন মেথড ছিল না, তখন ওরা যদি ক্যান সারাই যদি গাড়ি এই ধরনের টেকনোলজি বানাতে তাহলে কমপ্লেক্স হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তো ওরা ওই বসের কাছ থেকে কিনা লাইসেন্স নেয় যে ভাই আমি তোমার টেকনোলজি ব্যবহার করে আমি প্রোডাক্টগুলো বানাবো, তাহলে আমার আমার টেকনোলজি আমার প্রোডাক্টগুলো আমি গ্লোবাল মার্কেটে দিতে পারবো, নাহলে তো ব্যবসা লস। ওরা কি রয়্যালিটি দেয় বসকে, এই যে এটাকে ডেন্সোকে রয়্যালিটি দেয়, বস কোম্পানিকে রয়্যালিটি দেয় 10% 5%, তারপরে এগুলো তো তোমরা কাম পাকাই দিছে স্যার ক্যান ডেভেলপ করে মাথা খারাপ হয়ে গেছে, ক্যান ছাড়া কোনো গাড়ি নেই স্যার। তো এই জন্য তো ক্যান কোম্পানি যারা টেকনোলজি কোম্পানি যারা মুভি বানায়, মুভি যদি যদি হলে দেখায়, হলের মালিক একবারে দিয়ে দেয়, হলের মালিককে 15 দিনের জন্য বা 10 লাখ, 15 দিন হয়ে যায় 10 লাখ টাকা শোধ, আবার আরেকজন গেছে, একটা সত্তা না, একটা কন্ট্রাকচুয়াল। তো যারা টেকনোলজি বানায়, আপনি যে ইন্টারনেট ইউজ করতেছেন, ইন্টারনেট ইউজ করতেছেন আমরা শ্বাসটা কিসের নেই, ওরা হচ্ছে যে আপনাকে ধরেন যে ইন্টারনেটে যে সার্ভার এই যে লাইন যে আসতেছে, লাইনের মেইনটেনেন্স চার্জ আছে না, মেইনটেনেন্স চার্জ নেই, ইন্টারনেটের অস্তিত্ব আছে দেখা যায় ওই ইলেকট্রিক্যাল ফাইবার দিয়ে আসে, ওয়েবসিএল অপটিক্যাল ফাইবার। আপনি যতক্ষণ ইন্টারনেট ইউজ করুন ততক্ষণ চার্জ দিতে সার্ভিস দিচ্ছে, মোবাইলের সিম ইন্টারনেট। তাহলে প্রোটোকলটা কি বুঝলাম, মানে এটা যদিও বা এগুলো আসলে আমাদের সার্ভিসে তো মানে কাজ করতে দরকার না, কিন্তু সিস্টেমগুলো তো জানা যায় কেন যে আসলে ধরেন যে মানে আপনি একজন ভালো টেকনিশিয়ান বা ভালো ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ক্যান সম্পর্কে একটু বলেন, বা আপনার তো স্যাটিসফ্যাকশন কাজ করতে গেলে ক্যানের প্রবলেম সলভ করছেন জিনিসটা কি আমি বুঝতেছি না, কাজ করবে বা মাঝে মাঝে স্ক্যানার করতে গেলে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আপনি যদি কানেকশনের প্যাটার্নটা না বুঝেন, ডেটা ট্রান্সফার যদি না বুঝেন, তাহলে তো ট্রাবল শুটিং করে মানে আপনি মনে করেন আরো অনেক কিছু আছে, এটা লিমিটেশনটা তো বুঝতে হবে যে কত দূর পর্যন্ত এটা করতে কি আছে ট্রাবল শুটিং। এটা বলতেছে কি মানে সেটা 2-3 দিনের ভিতরে জ্বর হবে, স্যার ইদানিং সবারই মনে হয় এই জন্য বেশি আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ওয়েদার চেঞ্জের কারণে হয়তো রাত্রে ফ্যান দেওয়া থাকে, রাত্রে শেষের দিকে ঠান্ডা বেশি লাগে। So to where in data line can low and can high. So এখানে in কি বলছে in can, why two cable are used and why they are twist. বলছে electromagnetic wave can affect or corrupt data transfer. Source of interference can be in the vehicle internally or externally. He would say to reduce the risks of interference from spark plug, mobile, solenoid valve, radio and transmitter, two cable are used. মানে একটা ওই ক্যানের মধ্যে দিয়ে যেহেতু সিগন্যাল হয়ে যায় এবং এই সিগন্যাল তার উপর দিয়ে যদি রেডিও ওয়েভ যায়, ধরেন যে ফোনে কথা বলতেছেন, এটাকে বলে রেডিও ইন্টারফারেন্স। মানে খুব সহজ ভাষায় যদি বলি, দুইটা ফোন যখন একসঙ্গে কথা বলবেন বা টেলিভিশনের পাশে আগে দেখতাম কি যদি মোবাইল রাখে তাহলে টেলিভিশন শব্দ করে না, এটা ঘরোয়া শব্দ করে না, দুটো ফোন ভিডিও কলে কথা বলবেন, পাশাপাশি ভিডিও কল দেখবেন এটা কেমন নয়েজ করে, দিস ইজ কল্ড রেডিও ইন্টারফারেন্স। বলে রেডিও ইন্টারফারেন্স, দ্যাট মিন ডেটা ট্রান্সফার ইন্টারাপ্ট করতেছে। কি ক্লাস জানেন?
তাহলে further production from radiant interference they are twist মানে এই দুটো টুইস্ট করা হয়েছে এবং দুটো তার ব্যবহার করা হয়েছে যাতে করে রেডিয়েন্ট ইন্টারফারেন্স না মানে যখন মোবাইল দেখুন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ভিডিও কল দিবেন দুটো ফোন পাশাপাশি রেখে দেখবেন যে ঘো শব্দ হচ্ছে তাহলে দেখবেন মানে ইন্টারনেট থেকে যে ইয়ে আসতেছে মানে নেটওয়ার্কের ডেটা ইন্টারাপ্ট করতেছে সেটা ঘো শব্দ করে। হ্যাঁ তো এর হচ্ছে ক্যান ট্রান্সসিভার তারপর আবার এই হয় গাড়িতে রেডিও চালানো থাকলে হ্যাঁ ফোন আসলে রেডিওর শব্দ চেঞ্জ হয়ে যায়। এগুলো রেডিয়েন্ট হবে এই জন্য এগুলোর কারণে ক্যান লাইনের মধ্যে ডেটা ট্রান্সফার ইন্টারাপ্ট হয় জন্য এগুলো পুরো ক্যান ট্রান্সসিভার। হ্যাঁ এই জিনিসটা নিয়ে দেখার চেষ্টা করছি ক্যান অ্যাবজর্ব দ্য ক্যান সিগন্যাল অ্যাবজর্বার বা হ্যাঁ প্লিজ এটার নাম কি জানেন টার্মিনেটিং রেজিস্টর এটাকে বলা হয় টার্মিনেটিং রেজিস্টর রেজিস্টর টার্মিনেটিং রেজিস্টর সিগন্যাল অ্যাবজর্বার লেখেন টার্মিনেটিং রেজিস্টর এটা আপনাকে বলতে পারে আচ্ছা বলুন তো ক্যান কি যে একটা স্টিক আরেকটা স্টিক ট্রান্সফার করার জন্য একটা কম্বিনেশন মেথড ক্যান হাই এবং ক্যান লো দুটো আচ্ছা এটার মধ্যে একটা রেজিস্টর থাকে এটার নাম কি টার্মিনেটেড রেজিস্টার এটা কাজ কি মানে একটার থেকে আরেকটা ভোল্টেজ কম বেশি না করতে পারে মানে যেটা আসবে ওই পর্যন্তই থাকবে। রাইট একটা সিগন্যাল আপনাদের না কত ভোল্ট ই করে স্যার ওইটা নিচেরটা কত ভোল্ট? নিচেরটা 120 হবে নরমালি হচ্ছে আড়াই দিলে 2.5 to 1.5 যেটা হাই না এটা 3.75 তো সারা যেটা লো এর 1.5 কাফাইবের উপর এটা বলতেছে কি জনপ্রতি কম নিচে দেখুন দেখেন এখানে বলা হচ্ছে এই যে আমি বলছিলাম না যে কোনো একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে ট্রান্সফার হয় সে এটা একটা ইপিএস ইস্যু রাইট এটা কি বললাম ইপিএস ইস্যু ইপিএস ইস্যু মানে ইস্যু ধরেন এখানে তিনটা পড়ে এটা হচ্ছে ইপিএস ইস্যু ইস্যু মানে সিপি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই ইস্যুর মধ্যে ডেটা আসার আগে আসে যে ট্রান্সসিভার নামে একটা পদ আছে কি আছে ট্রান্সসিভার তারপর আছে ক্যান কন্ট্রোলার বুঝতে পারতেছেন জি স্যার দ্যাট মিন ওই যে একটু বললাম যে একজন রিসিভ করে একটা ইস্যু ডেটা রিসিভ করে মানে ওই প্রত্যেকটা ইস্যু থেকে ডেটা ক্যানের মধ্যে দেখো ওইখান থেকে যখন যা প্রয়োজন হয় না প্রথম যা রিসিভারের মধ্যে তারপরে কেন মধ্যে স্যার মানে ওটা বলছি ধরেন যে ক্যানের মধ্যে সিগন্যাল আছে ক্যান থেকে ডেটা একটা আরেকটা ইস্যুতে যাবে তাহলে ডেটা সরাসরি প্রসেসরের মধ্যে যাবে মানে রিসিভার আছে ট্রান্সসিভার মানে ট্রান্সফার এন্ড রিসিভার জি দ্যাট মিন ইপিএস থেকে ডেটা কখনো ট্রান্সসিভারে যাবে ট্রান্সফার থেকে ক্যানে যাবে ক্যান থেকে আবার রিসিভার রিসিভ করে ক্যানের মধ্যে সাপ্লাই করবে মানে ট্রান্সফার এন্ড রিসিভার সংক্ষেপে বলা হয় ট্রান্সসিভার রাইট এবং সে ট্রান্সসিভার রিসিভ করে ক্যান কন্ট্রোলারকে দিবে কন্ট্রোলার থেকে ডেটা ইসিউ দিয়ে দিবে কারণ এই আমি যেটা বলছিলাম এই যে ইসিউ যে ডেটাগুলো সব ডেটা তো দেওয়ার প্রয়োজন নেই আছে যেটা প্রয়োজন যে ইনফরমেশন গুলো সেটা ক্যান মধ্যে ক্যান কন্ট্রোলারের মধ্যে ক্যান কন্ট্রোলার ট্রান্সসিভারের মাধ্যমে বলে দেবে ক্যান লাইনের মধ্যে দিবে ক্যানভাসের মধ্যে দিবে ধরেন 10টা সেন্সর থেকে ওই কি ধরেন যে 10টা সেন্সর থেকে ডেটা ইঞ্জিন ইস্যু দেয় ওই 10টারই ডেটা তো আর অন্য ইস্যু লাগে না স্যার যা লাগে ওটার মধ্যে ধরেন যে 3টে দরকার আছে ওই 3টের ইনফরমেশন ক্যান কন্ট্রোলার থেকে রিসিভার হয়ে ক্যান লাইন ক্যান লাইনের মধ্যে আসে এরকম 3টা যদি হয় তাহলে আরো অনেকগুলো তো ইস্যু আছে প্রত্যেকটা থেকে এরকম 3টে 4টা সিগন্যাল আসবে তাই না যখন যার প্রয়োজন সে সেখান থেকে নিয়ে কাজ করবে ট্রান্সসিভার ক্যান কন্ট্রোলার এন্ড প্রসেসর এখন এখানে আরেকটা ব্যাপার আমরা যে ডায়াগনোসিস করি স্যার এই ডায়াগনোসিসটাই তো বল ইঞ্জিন ইস্যুর মধ্যে ক্যানের মাধ্যমে আমরা পাই স্যার ডায়াগনোসিস করি আমরা
এনওসি টুল দিয়ে এই ক্যানের মাধ্যমে তো বিভিন্ন ইস্যু ফর্মুলা যেহেতু আমি কি বলছিলাম এই যে যেহেতু ক্যান আ এবং ক্যান লজিক আছে ডিভিসি ওবিডি কোডের কানেকশন আছে সো ডেটা কিন্তু এখান থেকে জি স্যার বুঝতে পারছি কোন স্পেসিফিক ইস্যু মোট থেকে এই ইস্যুতে কোড জেনারেট হলে ক্যানের মধ্যে চলে আসে ওখান থেকে এটা ডেটা পাই তাহলে এখানে দেখেন এখানে দেখেন ক্যান ট্রান্সফার ক্যান হাই ক্যান লো দুটো লাইন যে এইটা এটা দেখেন আমি একটু দেখেন এই যে 2.5 এই দেখেন 1 ভার্সন এখানে আছে যখন 0101 হবে দ্যাট মিন ডেটা ট্রান্সফার হচ্ছে এন্ড তখন দেখবেন ভোল্টেজ তখন একটাতে ভোল্টেজ চলে গেল মানে এখানে জাস্ট মানে কনসেপ্টটা বোঝানো হচ্ছে কি আমরা 001 যখন হচ্ছে তখন একটা সিস্টেমে ট্রান্সফার হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে এবং সেই মুহূর্তে ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে মানে একটাতে বেড়ে যাচ্ছে একটাতে অ্যাকর্ডিংলি রিভার্সে কমে যাচ্ছে এবার আসি কিসে that being ভাইটা উনি একটা প্রশ্ন করেছিলেন এটার মধ্যে কি ট্রাফিক হয় কিনা প্রায়োরিটি বেসড ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ এখানের মধ্যে যে অনেকগুলো ইস্যু আছে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যু থেকে যখন ডেটা ক্যানের মধ্যে আসবে তো ক্যানের মধ্যে মানুষজন বেশি হলে মেট্রো রেলের মধ্যে ট্রাফিক হয় জি রাস্তায় গাড়ি বেশি হলে কি ট্রাফিক হয় ঠিক একইভাবে এই একটা প্রত্যেকটা ইস্যু থেকে যখন ডেটা ক্যানের মধ্যে আসে তখন ওই ডেটার মধ্যে ধরা যায় কোন ডেটা কোন ইস্যুতে আগে যাবে এটা প্রায়োরিটি বেসড অন বিট ওয়াইজ এভরি permutation all here কি বলছে three control unit start sending their data protocol simultaneously and at the same time they compare data bit by bit on the parallel line that mean এখানে বলতেছে এখানে কনসেপ্টে এমন যে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে প্রত্যেকটা ডেটা ক্যামেরার মধ্যে আছে এখন কোন ডেটা কি কোন ইস্যুতে যাবে ডেটা ট্রাফিক যখন হচ্ছে মানে কাকে আপনি রাস্তায় যখন রাস্তায় ট্রাফিক হয় তাহলে কোন গাড়িকে সবার আগে আপনি সার্ভ দেবেন সবাই সার্ভ দেবেন অ্যাম্বুলেন্স সার্ভ তাই না তাহলে এখানে ইস্যুর ক্ষেত্রে কোন ইস্যুতে আগে ডেটা দরকার কেন ইঞ্জিন দরকার ইঞ্জিনটা সেটা পাওয়ার প্রডিউস করে আমার ইঞ্জিন ইসিউ ফার্স্ট প্রডিউস তারপর গিয়ার বক্সে তারপর ব্রেক দিয়েছি দেখুন এখানে এখানে কি বলছে এখানে ইএমএস কন্ট্রোল ইউনিট এন্ড গিয়ার বক্স কন্ট্রোল ইউনিট এন্ড এবিএস এখন বলা হচ্ছে যে কোন ইস্যুর মধ্যে ডেটা আগে যাবে আপনার কথা ঠিক আছে যে আগে ইঞ্জিন ইস্যু যদি যেটা না যায় তাহলে যেটা প্রডিউস করবে মানে কাজ করতে হবে বা সে পর্যাপ্ত যদি সে পাওয়ার প্রডিউস করতে না পারে বেসড অন স্লো ডেটা রেট তাহলে তো গিয়ার বক্স যাবে কখন আবার হচ্ছে এবিএস এ কখন কাজ করবে মানে আমার ইঞ্জিন যদি পারফেক্টলি চলতে ইঞ্জিনকে তো আগে চালাইতে হবে তাই না ইঞ্জিনের কাজ ক্ষমতা আগে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড হচ্ছে গিয়ার বক্স তারপর হচ্ছে এবিএস এভাবে ডেটা মানে ইয়া করা আছে বলে প্রসেস করা আছে
দেখবেন কোন ইস্যুতে ডেটা যাবে যেটা ওই প্রোটোকলের মধ্যে সেভ করা আছে এবং তারা কি একটার পর একটা বিট একটা একটা করে বিট ক্যালকুলেশন করে কোনটা আগে দরকার সেই ইস্যুতে কি ডাটা সেন্ড করবে। ডাটা সেন্ড করবে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাড়ির মধ্যে যখন মানে ইসির সংখ্যা এরকম 30 40 50 100 হয়ে গেছে তখন মানে ডেটা ট্রাফিক এত পর্যায়ে বেড়ে যায় তখন রেসপন্স কি স্লো হয়ে যাচ্ছে। ঠিক সেই মতো আরেকটা টেকনোলজি ডেভেলপ করছে এটার নাম হচ্ছে গেটওয়ে কন্ট্রোল মডিউল GCM গেটওয়ে কন্ট্রোল মডিউল স্ক্যানের পরের ধাপটা এটা। গেটওয়ে কন্ট্রোল মডিউল এবং আচ্ছা এবারে আসি টার্মিনেটিং রেজিস্টার এটা কথা সো টার্মিনেটিং রেজিস্টার লোকেশন কোথায় স্ক্যানের ওই যে মাঝখানে স্যার এটা এখানে দেখানো হচ্ছে ক্যান এর মাঝখানে দুই সাইডে ক্যান লাইনের দুটো পার্ট দুটো মাথা দুই সাইডে থাকতে পারে এবং বেসড অন ম্যানুফ্যাকচারার কখনো কখনো কোন একটা স্পেসিফিক কন্ট্রোলারের ভিতরেও দ্যাট মিন ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য গাড়িতে থাকে মানে ক্যান লাইনের মধ্যে যদি লাইনের মধ্যে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা ইঞ্জিন ইসির ভিতরে অথবা এবিএস ইসির ভিতরে বা বডি কন্ট্রোল মডিউলের ভিতরে মানে টোটাল সার্কিটের মধ্যে দুই সাইডে দুটো থাকবে। হ্যাঁ এবং এটা দুই সাইডে এবং কখনো কখনোটা এসি কন্ট্রোলারের ভিতরে থাকবে ইসের মধ্যে থাকবে তো লাইনের মাঝখানে থাকবে, লাইনের মাঝখানে হইতে থাকবে ওইভাবে তো ডিজাইন করছি যেখানেই থাকুক। এখন ক্যান লাইনটা তো সিরিজ হয় না তাহলে স্যার না এই যে টার্মিনাল রেজিস্টার দিলে কি এটা সিরিজ হয়? সিরিজ হয় না প্যারালাল স্যার। এখন আমরা এটা কেন আলোচনা করলাম এতক্ষণ ধরে কেন কম্বিনেশনটা কেন আমরা আলোচনা করলাম কারণটা হচ্ছে এই একটা আইসি থেকে আরেকটা আইসি তে ডেটা ট্রান্সফার হচ্ছে। ধরেন যে এবিএস মডিউল থেকে বডি কন্ট্রোল মডিউলে মোস্ট কমন ট্রান্সফার হচ্ছে সামহাউ কাস্টমার ফোনে কমপ্লেইন করলো যে আমার হাই স্পিডে অটো লক হয় না, হাই স্পিডে অটো লক হয় না। হাই স্পিডে অটো লক না হওয়ার কারণ হতে পারে আমরা গত ক্লাসে বলছিলাম যে ডোর সুইচ খারাপ থাকতে পারে রাইট আর একটা স্পিড সিগন্যাল যদি এরকম থাকে অর্থাৎ এবিএস থেকে অথবা ইঞ্জিন ইসি থেকে ডেটা যদি কোথায় না আসে স্ক্যান কমিশনের মাধ্যমে এই বিসিএম এর মধ্যে বিসিএম তাহলে আমরা কি বলছিলাম আপনাকে ডোর সুইচ স্ট্যাটাস দেখতে হবে রাইট তারপর আমরা কি দেখবো ভেহিকল স্পিড সিগন্যাল আসতেছে ধরেন যে গাড়িতে এবিএস ইসিউ থেকে বিসিএম ক্যানের মাধ্যমে বিসিএম ক্যান কি আসে কি বলে না স্পিড সিগন্যাল সেই গাড়িতে এবিএস মডিউলের মধ্যে যদি পাওয়ার না থাকে ধরে এবিএস মডিউলের মধ্যে কি নাই পাওয়ার নেই, পাওয়ার বোর্ড সাপ্লাই আছে সেই সাপ্লাই নাই 12 ভোল্ট সাপ্লাই নাই তাহলে ওই এবিএস সিস্টেম কি অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ যদি থাকে তাহলে সেন্সর থেকে ইসিতে সিগন্যাল আসবে এবিএস সেন্সর থেকে হুইল স্পিড সেন্সর থেকে ডেটা যদি এবিএস মডিউলে না আসতে পারে কারণ যেহেতু পাওয়ার লস ফিউজ কেটে গেছে ধরো যে ফিউজ কেটে গেছে তাহলে কি ওইটা রিসিভারের মধ্যে আসতে পারবে পারবে যদি না আসতে পারে তাহলে যেটা হবে আপনি ডায়াগনোসিস করবেন ডায়াগনোসিস করলে এবিএস মডিউল কি তখন রিড করতে পারবে নট স্ক্যানার থেকে রিড করে দেবে না তারপরে তোমার পাওয়ার নাই ডায়াগনোসিস ক্লাস আলোচনা করে একবার করব তখন আমি যেটা বলতে চাচ্ছি কম্বিনেশন পাবে না তাহলে আমি কি বুঝবো
দ্যাট মিন এবিএস এর মধ্যে পাওয়ার নাই, এই জন্য আমার কি তাহলে যদি প্রশ্নটা আমার এটা, যদি এবিএস মডিউল বা যে কোনো ইস্যু, কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু যদি ডায়াগনোসিস টুলের সাথে কমিউনিকেশন না হয়, এখানে ডায়াগনোসিস টুলের সাথে গাড়ির কমিউনিকেশন দুই ভাবে হয়। একটা হচ্ছে আপনি ডায়াগনোসিস টুলের মধ্যে ইয়ে লাগাইছেন, ডায়াগনোসিস টুল বিসিআই গাড়ির সঙ্গে কমিউনিকেট করছেন, সেটা ডায়াগনোসিস টুল একবারে রিড করতে পারে। একটা প্রবলেম যে ডায়াগনোসিস টুল আপনি গাড়িতে লাগাইছেন, কোন ইস্যু কমিশন আসতেছে না কমিউনিকেশন হচ্ছে না, নট কমিউনিকেটিং উইথ দ্য ডায়াগনোসিস টুল। আবার হতে পারে আপনি ডায়াগনোসিস করতেছেন, গাড়ির মধ্যে ধরেন যে সব ইস্যু, ধরেন যে ইঞ্জিন, গিয়ার বক্স, ফোর হুইল সব ইস্যু কমিউনিকেট হয়, কিন্তু এবিএস ইস্যু কমিউনিকেট হয় না। তাহলে কোন একটা ইন্ডিভিজুয়াল ইস্যু কমিউনিকেশন না হওয়ার পিছনে আপনি নোট করতে পারেন যে কোন ইন্ডিভিজুয়াল ইস্যু গাড়ির সাথে কমিউনিকেট না হওয়ার পিছনে তিনটে কারণ থাকবে। কোনো একটা ইস্যু কারের সাথে কোনো একটা ইস্যুকারের সাথে কমিউনিকেশন না হওয়ার জন্য তিনটা কারণ থাকে। একটা হচ্ছে ইসিউর পাওয়ার সাপ্লাই যদি ঠিক না থাকে, তিনটা কারণ থাকতে পারে। নাম্বার 1 ক্যান কমিউনিকেশন বি মিসিং, নাম্বার ওয়ান, বা না থাকে, ক্যান কমিউনিকেশন যদি মিসিং থাকে, ব্রিফ করতেছি। আর ইসিউ ইটসেলফ ড্যামেজ, ইনফরমেশন যদি না থাকে। 3 নাম্বার হচ্ছে ইসিউ ইটসেলফ ড্যামেজ। 2 নম্বর স্যার, ক্যান কমিউনিকেশন 1 নম্বর কি স্যার? পাওয়ার সাপ্লাই না থাকে পাওয়ার নাই, 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। 1 নম্বর ইস্যু পাওয়ার বলতেন। হ্যাঁ, ইস্যু পাওয়ার, ইস্যু পাওয়ার। 1 নাম্বার হচ্ছে এসিতে 12 ভোল্ট সাপ্লাই থাকে ফিউজ, রাইট? 1 নাম্বার হচ্ছে ইসিউ এর মধ্যে 12 ভোল্ট সাপ্লাই নাই, ফিউজ কেটে গেছে। আরেকটা হচ্ছে ক্যান কমিউনিকেশন যদি মিসিং থাকে, আরেকটা হচ্ছে ইসিউ ইটসেলফ ড্যামেজ। না থাকে। 3 নাম্বারটা ইসিউ যদি নিজেই ড্যামেজ থাকে damage থাকে। 2 নম্বর ক্যান কমিউনিকেশন সিস্টেমে ফল্ট। তখন তিন নম্বর কি স্যার? ইস্যু ড্যামেজ ইস্যু ড্যামেজ। 3 নম্বর কি স্যার? ইস্যু ড্যামেজ এখন দেখেন আমি যদি বলতে যাচ্ছি, ধরেন এবিএস মডেলের মধ্যে কি নাই, কমিউনিকেট হচ্ছে না, পাওয়ার নাই। পাওয়ার নাই। ফার্স্ট আমরা চেক করব কি ফিউজ এর মধ্যে 12 ভোল্ট সাপ্লাই ঠিক আছে না, ফিউজ ঠিক আছে, ফিউজ ইজ ওকে, যেটা আমরা কি করব, ক্যান লাইন ঠিক আছে, লাইন ক্যান লাইন যদি ঠিক থাকে, ফিউজ যদি ঠিক থাকে, 12 ভোল্ট সাপ্লাই আছে, ফিউজও ক্যান লাইনও ঠিক আছে, তো ইস্যু ড্যামেজ নাকি এটা ইস্যু ড্যামেজ যে তিনটাই অপশন। কিন্তু অনেক অনেক এক কাজ এরকম হয় অনেক সময়, কারণ এক স্ক্যানারে সাপোর্ট করতেছে আর এক স্ক্যানারে সাপোর্ট করে না, এরকমও কিন্তু হয়। সেটা স্ক্যানারের সমস্যা, ওই স্ক্যানারের সাপোর্ট মানে ওই মানে আমার এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু পাইনি। যদি একেবারেই কম দামি বা ডায়াগনোসিস টুল তো ইউজ করা যাবে না, নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসির মধ্যে পাওয়ার সাপ্লাই কেমন চেক করবেন, ওয়ারিং ডায়াগ্রাম দেখে 12 ভোল্ট কোনটা পাওয়ার সাপ্লাই লাইন, অর্থাৎ অথবা ওই ইসিউ যে পাওয়ার ফিউজ হবে, ফিউজ চেক করতে হবে ফিউজের মধ্যে পাওয়ার আছে কিনা, ফিউজ থেকে ইসিউ পর্যন্ত যাচ্ছে, সে ফিউজ খারাপ
we install new one. They try. স্যার Yeah. প্রত্যেকটা ইস্যুতে কি নেগেটিভ এবং পজিটিভের মাধ্যমে পাওয়ার থাকতে হবে তো স্যার প্রত্যেকটা ইস্যুর মধ্যে স্যার নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ Negative body হয়। বডি পজিটিভ Maximum is the negative is the body. Not body লাগাম না এটাই। এটাই নেগেটিভ হ্যাঁ এটাই। এই জন্য এটা আমি বললাম না কারণ এটা মানে নেগেটিভ ডিসক্রিমিনেটর চান্সেস খুবই কম। আবার ইস্যুতে একটা গ্রাউন্ড করে একটা হচ্ছে পজিটিভ ইস্যু পজিটিভ যেটা ওটা ফিউজ হয়ে তো মনে হয় যায় স্যার প্রত্যেক ইস্যু হ্যাঁ সেকেন্ড আমরা চেক করব কি ওয়্যার কি বলে কি চেক করব ক্যান কম্বিনেশন সো আমরা যদি ক্যানের ভোল্টেজ কত 2.5 2.5 ধরেন এই ইস্যু এবিএস ইস্যু ধরেন যে এবিএস ইস্যু 15 নম্বর আর 25 নম্বর পিনের মধ্যে ক্যান হাই এবং ক্যান লো আমরা ওয়ারিং ডায়াগ্রাম ধরুন তাহলে ওই সকেট খুলে ইস্যু সকেট খুলে সকেট খুললাম এই সকেটের মাথায় আমি যদি ইগনিশন সুইচ অন করে যদি ভোল্টেজ মাপি যে ক্যান হাই এবং ক্যান লো মাল্টিমিটার দিয়ে ক্যান হাই লাইন কোনটা ক্যান হাই এর মধ্যে 2.5 এর কাছাকাছি আছে আরেকটা কি দিতে হবে গ্রাউন্ড দিতে হবে স্যার আরেকটা গ্রাউন্ড দিতে হবে ধরেন যে আপনি এখান থেকে সকেট টান দিয়ে খুললেন ইসি থেকে খোলার পর ওই ইসি ওই সকেটের মধ্যে দুইটা লাইন আছে অনেকগুলো পিনের মধ্যে দুইটা পিন আছে এটা কেন কেন মাল্টিমিটারে একটা পজিটিভ লাইন ঢুকে দিলেন আর একটা বটন ঢুকে দিলেন যদি দেখেন 2.5 বা 2.5 এর উপরে 2.67 বা ওডি বডি তো লাগাইলো ভাই যেটা 6 আর 14 তে লাগাই চেক করে দিতে হয় না লাগালে তো রিসিভ কভার দিতে হবে চেক করে লাগে চেক করে বাবা কিন্তু ধরো যে এবিসিসিউ ধরলে কেন হয় ধরেন যে কত নাম্বার পিন ইসি অনেকগুলো পিনের মধ্যে একটা বুঝছি স্যার, নাম্বার ওটা। 20 নাম্বার খোলার পর এখানে মাল্টিমিটারের একটা কানেকশন ধরবো মাল্টিমিটার আর একটা গ্রাউন্ড ধরবো তো এখানে যদি 2.5 এর উপরে থাকে এটা হাই তাহলে হাই আর 16 নম্বর পিনের মধ্যে যদি 2.5 এর নিচে থাকে তাহলে তাহলে লো low। এখন আপনি ডায়াগনোসিস করার সময় দেখেন এটার মধ্যে মাল্টিমিটার ধরছেন এটা জিরো দেখাচ্ছে গোল্ডেন আমি লাইন কাটা আছে কোথাও এই জন্য ইসিউ থেকে ডায়াগনোসিস টুল ডেটা মানে ক্যানের মাধ্যমে এখান থেকে ডেটা লাইন হয়ে ডায়াগনোসিস এই ওবিডি কি বলে ভিসিএ যায় ভিসিএ থেকে ব্লুটুথের মাধ্যমে স্ক্যানার দিতে তাই না বোঝা যায় না তো জি বুঝছেন না ভাই কি বুঝতে বলেন বুঝে তো বলতে পারবো না। বুঝি না বুঝছি, ঠিক আছে ভাই আপনি কি বুঝছেন না ওডি ইস্যুতে ধরবেন আর কেন হয় কেন লোক যাচ্ছে কানেক্ট চেক করলে ঠিক আছে কিছুটা বুঝছি না দুইবার চেক দিতে আমি বোর্ড চেক করবেন আর কেন ক্যান্সেল করলো ওটা ভাই চেক করবেন যে আপনি জানেন যে স্যার কইতে 6 আর 14 কানেক্টিভ চেক করলে যাবে সিম্পল স্যার আমন করে নিলেন স্যার আচ্ছা ভোল্টেজ মধ্যে না আমি তো ক্যান হাই এবং ক্যান লোর মধ্যে ভোল্টেজ কত থাকবে 2.5 ওই ইসির মধ্যে তো পাওয়ার নাই এখন ইসিও ডায়াগনোস্টিকের সাথে কমিউনিকেশন হচ্ছে না তাহলে তিনটা কারণ হতে পারে ফার্স্ট আপনি ফিউজ চেক করেন ফিউজ আপনার ঠিক আছে তাহলে পাওয়ার তো আছে কিন্তু তারপরে ডায়াগনোস্টিকে কমিউনিকেট পাচ্ছে না দেখুন আমার ক্যান লাইন মেশিন দেখতে পারে সো ক্যান লাইন যদি এখান থেকে কাটা থাকে তাহলে কি পাওয়ার আছে কিন্তু কমিউনিকেট করতে পারবে এটার সাথে তাহলে ওই লাইনের মধ্যে পাওয়ার আছে কিনা আমাকে চেক করতে হবে মানে ক্যানের মধ্যে সিগন্যাল পাওয়ার আছে কিনা সিগন্যাল আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে আমি যদি সকেটটা খুললাম খোলার পর ক্যানের লাইন দুটো আগে বের করলাম সকেটটা খুলে ওয়্যারিং ডায়াগ্রাম দেখে ক্যানের লাইন আমি বের দেখলাম যে এটা 15 নম্বর পিন এটা 20 নম্বর 25 নম্বর পিন সকেটটা খোলার পর আপনি কি করবেন একটা তারের মধ্যে ধরবেন সকেটের মুখে ধরবেন আর একটা গ্রাউন্ড ধরবেন ইঞ্জিন ইঞ্জিন সুইচ তো অন করতে হবে এখানে 2.5 যদি দেখেন তাহলে আমার কেন লাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এখানে যদি আর দেখেন টেস্ট করা 2.5 এর একটু নিচে আছে তাহলে বুঝবেন যে আপনার ক্যানেল লাইনও ঠিক আছে যদি না থাকে আপনি এখানে ক্যানেল লাইন ফাইন্ড আউট করে মাল্টিমিটার চেক করে দেখেন যে 2.5 ভোল্ট ওখানে নাই জিরো জিরো বা বা হাই ম্যাক্সিমাম
বা 10 আমি আমার ওয়ার্কশপে একটা গাড়ি কাজ করতেছি মানে গাড়ির কম্বিনেশনে পায় না কি দিবে স্যার? P76 পাজেরো বাজারও হ্যাঁ ভিটাইস ইঞ্জিন। তো এটার প্রবলেমটা হচ্ছে ক্যান কম্বিনেশনে পায় না কিন্তু দেখলাম যে প্রথমে কয়েকটা ইস্যু খারাপ এবিএস ইস্যু ফোর হুইল আর হচ্ছে ইটাক্স ইস্যু বডি বিসিএম বিসিএম খারাপ লাগাইছি তারপরে হয় না ক্যান লাইনের ভোল্টেজ চেক করে দেখি 10 দেখায় বেশি দেখেন ক্যানের ভোল্টেজ দেখে শর্ট হয়েছে বডিতে কোথাও ওয়ারিং এর ক্যান লাইনের সাথে কোনো আপনার পজিটিভ লাইন শর্ট হয়ে আছে ড্যাশবোর্ড খুলছে আজকে খুলে পুরো ওয়ারিং চেক করতেছে কদিন ধরে 2 সপ্তাহ থেকে কাজ করতেছে 2 সপ্তাহ। আচ্ছা যদি স্যার মানে এটা কি হয় মানে আমি তো একটা গাড়িতে কলেজ লেগে রাখতে পারি না আমার টেকনিশিয়ানও পারে না ওটা একটু দেখে তো আমি ফার্স্ট দেখলাম যে ক্যান লাইন ঠিক আছে সে বছর পাচ্ছে না তো আমি কি করলাম আমি প্র্যাকটিক্যালি দেখলাম নিজে চেক করছি যে ক্যান ভোল্টেজ ঠিক আছে কিনা যে 10 দেখে 10 টাকার কথা না আমি বললাম ওটা 5 টাকা তাহলে কি লাইন গুলো শর্ট আছে আবার আমার টেকনিশিয়ান ড্যাশবোর্ড খোলেন খুলে আবার আজকে ওয়্যারিং একটা চেক করছে ওটা অনেক ডায়াগ্রাম ব্যাকগ্রাউন্ড লাগে নাই কেন? ডায়াগ্রাম তো দেখতে হইছে আচ্ছা 2.5 2.5 দুইটাই যদি 5 25 দেখায় স্যার তাহলে আমি কেন বুঝুন স্যার কোনটা হাই কোনটা লো দেখাবো না স্যার। শর্ট হইছে না তো অ্যাবনরমাল না 10 পয়েন্ট সামথিং দেখাচ্ছে তো শর্ট হইছে 12 ভোল্ট দেখাচ্ছে ওইটা তো আছে কিন্তু ধরেন হাই লো পূজার সিস্টেম ওটা হাই লো দুইটাই 2.5 দেখাইলো দেখাবে না না একটা কম বেশি দেখাবে রিয়েল লাইফ মানে 2.5 2.5 এর থিওরি কথা Theory কথা। ইগনিশন সুইচ যখন অন করবেন একটা স্পিড আর একটা স্পিড ডেটা ট্রান্সফার হবেই তখন হাইরে একটু বেশি দেবে আর ওটা কম বেশি দেখাবে প্র্যাকটিক্যালি কম বেশি আপনি লাগাবেন কম একটা মানে একটা আছে আর একটা নাই তাহলে সেক্ষেত্রেও অফ থাকবে না একটা আছে একটা না সেক্ষেত্রে লাইনের কোথাও প্রবলেম আছে একটা লাইনের কোথাও প্রবলেম আছে শর্ট সেক্ষেত্রে ডাটা ট্রান্সফার হবে না অল্প একটু যাইতেছে সেজন্য কি অর্ধেক হবে এরকম কিছু আছে ধরেন একটা তো যাইতেছে ধরেন যে এখান থেকে যে লাইনটা বের হইছে কেন হাইলাইন এখানে কেটে গেছে একটাতে 2.5 এর কাছাকাছি একটাতে 0 আছে তাহলে সার্কিট কমপ্লিট করবেন না তো এটা প্রায় 2 সপ্তাহ থেকে কাজ করতেছে সিলেট শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি ও এনজিএফএফ শাহজালাল শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি তো আগে ছিল এনজিএফএফ ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এন্ড ওইটারই শাহজালাল বানাইছে ন্যাশনাল গ্যাস ফার্টিলাইজারের শাহজালাল এটা বানাইছে। আমি কেন বললাম কথাটা আপনি লজিক শিখতে হবে কাজ করতে গেলে আমাদের ওখানে টেকনিক্যালরা 30-35 বছর হেড সুপার না স্যার এটা আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু আমি একবার তো দেখে দেখে প্রেরণা দেখাচ্ছি আমারও কনফিডেন্স লেভেলের মধ্যে এঙ্গেজ থাকা সম্ভব না কারণ আমাকে কাস্টমার হ্যান্ডেল করতে হয় পার্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতে হয় আমার রিলেটেড মানে একাধিক টাস্ক আমার থাকে অনেক পেন্ডিং এস্টিমেট থাকে অনেক কাজ থাকে এস্টিমেট ইনভয়েস জব কার্ড কাস্টমারের সাথে কথা বলতে হয় হ্যাঁ স্যার ওই কোম্পানিতে আমি গেছিলাম একবার আরো 15 বছর আগে ওনাদের একটা নিশান সানি ছিল এমডি স্যার চলতো গাড়িতে গাড়ি পিক আপ নেয় না স্যার আমি বাটারফ্লাই ইনজেক্টর অনেক কিছু নিয়ে গেছি স্যার সিলেটে যাব অনেক কিছু নিয়ে গেছি একটার পর একটা লাগাই কাজ হয় না পরে গাড়ি টেস্ট ড্রাইভ করতে গেছি যে হঠাৎ করে গাড়ি পিক আপ নাই তখন দেখি ডায়নামার বাদে চলে আসছে হ্যাঁ মানে ওরা তো চালায় আমরা বলছে ওখানে মেকানিক আছে ওদের আমরা বলছে এই সমস্যা আমি পিক আপ সিস্টেমের যা যা লাগে সব নিয়ে গেছি একটা একটা লাগাবো এসি পাম্প ইনজেক্টর সব নিয়ে গেছি আপনার এই কোম্পানির গাড়ি এমনি চার্জ চলতো আগে তো ওই নিয়ে যাওয়ার পরে কোনোটাই মানে লাগার পর টেস্ট ড্রাইভে বেরোইছি যখন পিক আপ নাই হয়েছে তখন ডায়নামার বাদে চলে দুইটা কার্বন লাগাই দিয়েছি খালি ডায়নামার গাড়ি ওকে ওইটা এমডি ছিল ছিল ব্যাটারি দুইটা সাফিশিয়েন্ট মানে ফায়ার হতো না এসি পাম্পের ভোল্টেজ কমে গেছে তখন তেল দিতে পারতো না তেলও দেয় না ভালোভাবে ফায়ার ভালোভাবে এটা এমডি ছিল তখন হচ্ছে বুয়েটের সেকেন্ড বেসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রওশন স্যার আর কি হ্যাঁ রসময় চক্রবর্তী আর কি আমাদের খুব কাছে তখন আমি ওইটা কাজ করে আসছিলাম এনজিএফএফ এখন শাহজালাল ফার্টিলাইজার হয়েছে আচ্ছা এটা তো স্যার জিসিএম হ্যাঁ জিসিএম আচ্ছা জিসিএম তো আমি কি করেছিলাম তাহলে আপনি যে কোনো ইস্যুর ক্ষেত্রে আমি যে এই উদাহরণটা বললাম যে এবিএসসি কম্বিনেশন পাবেন যে কোনো ইস্যুর ক্ষেত্রে আগে 12 ভোল্ট চেক করতে হবে তারপর ক্যান লাইন চেক করতে হবে যদি 12 ভোল্ট ঠিক থাকে ক্যান লাইন যদি ঠিক থাকে তারপরে ওই ইস্যু কম্বিনেশন পায় না দ্যাট মিন Issue খারাপ। তবে ইস্যু খারাপ হলে কখন কখন ডায়াগনোসিসে ফল প্রোডাকশন ইস্যু ইন্টারনাল ফেলিওর ইউরিয়া or hardware failure
এজন্য ফরওয়ার্ড তো আমি বলছিলাম যে কমিউনিকেশন স্টোর কম্পিউটার ছিল কি আপনার হাই স্পিডে কি হয় না লক হয় ডায়ালিস করে কিন্তু ভেহিকল কমিউনিকেট কি বলে এবিএস নট কমিউনিকেটিং উইথ দা টুল তখন আপনি এই টেস্টগুলো করতে হবে টেস্ট করে যদি মনে হয় যে এবিএস খারাপ তো এবিএস মডিউল হ্যাঁ আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু এর আগে যেটা যে কারণে এত গল্প করা যদি এবিএস ইসিউ সেলফ ড্যামেজ অথবা পাওয়ার নাই অথবা ক্যান লাইন এখান থেকে ছিঁড়ে গেছে আপনি যখন ডায়াগনোসিস করবেন ডায়াগনোসিস করার সময় এখানে ফর্মুলা আসবে যে ইউ দিয়ে দ্যাট মিন ইউ 0011 সে ধরে নিচ্ছি কমিউনিকেশন এরর উইথ এবিএস মোড বুঝলেন না বুঝছি ক্যান কমিউনিকেশনের ক্ষেত্রে এবং আবার ধরেন এবার আমার এবিএস ইসিউ তে ইপিএস এর সাইন দেওয়া দরকার কি দরকার ইপিএস আচ্ছা সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি কম প্রবলেম আসে তো ইপিএস ইসিউ খারাপ থাকে স্ট্রেন হার্ড হয় ইপিএস ইসিউ যদি খারাপ থাকে ডায়াগনোস করলে ইপিএস এর মধ্যে দেখবেন যে নট কমিউনিকেট উইথ ইপিএস বা কমিউনিকেশন এরর উইথ ইপিএস কথাটা একটু কারেকশন করুন যদি ইবিএস মডেল খারাপ হয় আমরা যখন ডায়াগনোসিস করব বিসিএম এর মধ্যে ফল কোড আসবে ইউ দিয়ে ইউ 0011 কমিউনিকেশন এরর উইথ এবিএস মডেল অথবা লস্ট কমিউনিকেশন উইথ অথবা ফেইল কমিউনিকেশন এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসবে কেমন ল্যাঙ্গুয়েজ এই যে এখানে অথবা এবিএস নোড অ্যাবসেন্ট থাকতে পারে এবিএস নোড অ্যাবসেন্ট এবিএস কোথায় আসবে বিসিএম এর মধ্যে অর্থাৎ এবিএস এর সিগন্যাল শুধু বিসিএম এর মধ্যে না এবিএস এর সিগন্যাল যে যে ইস্যুতে দরকার হয় ওই ইস্যু গুলোতে আপনি ফরওয়ার্ড ইউ দিয়ে পাবেন বলছে কি ইউ 1101 ইএমএস নোড অ্যাবসেন্ট ইএমএস নোড অ্যাবসেন্ট মানে কি নোড মানে কি মানে কাজ করতে গেলাম একটা ওটা ফল্ট থাকে না এখানে নোড মানে এই যে জোড়া এই যে সংযোগ এখানে একটা আর ওটা একটা এখানে একটা এখান থেকে যদি সিরিজ হয় মানে নোড মানে কি এইটাকে বলে নোড জয়েন্টটাকে বলে নোড নোড অ্যাবসেন্ট মানে নোড খুলে গেছে এজন্য কমিউনিকেশন মানে এই এবিএস এর সেন্সর থেকে যত ইসিউতে ডেটা যাবে প্রয়োজন প্রত্যেকটা ইসিউতে দেখাবে এবিএস নোড অ্যাবসেন্ট বা এবিএস নট কমিউনিটি উইথ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন একই ভাবে এসআরএস এয়ারব্যাগ এ সেন্সর থেকে ডেটা কোথায় প্রয়োজন হয় বিসিবি তথ্য রাইট ইঞ্জিন দরকার না কখন হয় যখন ইঞ্জিন অ্যাক্সিডেন্ট করে তখন ইঞ্জিন যখন অ্যাক্সিডেন্ট করে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তখন ইঞ্জিন সাডেনলি শাটডাউন হয় এসআরএস এয়ারব্যাগ এর ইস্যু এসআরএস সেন্সর এসআরএস এয়ারব্যাগ সেন্সর বা ক্র্যাশ সেন্সর এসআরএস এয়ারব্যাগ এর ইস্যুকে সিগন্যাল পাঠায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দেন এয়ারব্যাগ ডিপ্লয়মেন্ট ঘটায় সেইটা ক্যানের মাধ্যমে ইঞ্জিন ইস্যুতে যায় ইঞ্জিন শাট বন্ধ করে দেয় সো ইঞ্জিন ইস্যু এসআরএস এয়ারব্যাগ এর ইস্যু যদি সেলফ ড্যামেজ অথবা ক্যান লাইন মিসিং হয় তাহলে দেখেন ইএমএস ইসির ভিতরে যখন আপনি ঢুকবেন তখন দেখাবে ইউ যে ইউ 0101 বা ইউ 0011 বা এই ধরনের ইউ রিলেটেড ফল্ট আসবে ইউ দিয়ে এবং লেখা আসবে যে এসআরএস এয়ারব্যাগ নট কমিউনিকেটিং উইথ দা মানে ইএমএস ইসি নট কমিউনিকেটিং উইথ দা এসআরএস অথবা এসআরএস নোড অ্যাবসেন্ট অথবা নট কমিউনিকেশন লস্ট কমিউনিকেশন উইথ এসআরএস তাহলে কোথায় দেখাবে ইঞ্জিন ইসি ঠিক একই ভাবে কোথায় দরকার আছে বিসিএম এর মধ্যে যেমন ডোর আনলক করে দেয় রাইট তারপর কি করে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বালা যায় হ্যাঁ তাহলে কি এসআরএস এয়ারব্যাগ এর মধ্যেও ফল্ট দেখাবে যে লস্ট কমিউনিকেশন উইথ ঢুকলাম এর ভিতরে ওইটা তারপর হচ্ছে ইনফোটেইনমেন্ট সিস্টেমে যাবে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে না ইনফোটেইনমেন্ট সিস্টেম অথবা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটারের জন্য আপডেট মডেলতে এই কম্বিনেশন মিটারের জন্য আলাদা ইস্যু আছে তো ওই কম্বিনেশন মিটার থেকে সিগন্যাল পেয়ে তো
কি বলে এসআরএস এয়ারব্যাগে যদি কোনো ফল্ট হয় তাহলে ওই সিগন্যাল ক্যানের মাধ্যমে যখন কম্বিনেশন মিটার বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইসিতে আসে, ইসি তো ড্রাইভারের মধ্যে কিলার জ্বালাবে। তো দ্যাট মিন এসআরএস এই কম্বিনেশন মিটারের মধ্যেও এসআরএস এয়ারব্যাগের কম্বিনেশন এরর ফল্ট দেখাবে। মানে ক্যান কমিউনিকেশন শেখার উদ্দেশ্য হলো লস্ট কমিউনিকেশন আইডেন্টিফাই করে সলভ করা। মানে গল্পটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, এই কথাটা আবার বলেছেন lost। মানে এই ক্যান কমিউনিকেশন পড়তে শিখলাম কেন? কারণ যদি একটা ইসি থেকে আরেকটা ইসির কমিউনিকেশন না হয়, সেই মেথডটা কেমন কিভাবে কমিউনিকেশন এটা না জানলে তো আপনি ফাইন্ড আউট হ্যাঁ রাইট, সুন্দর জিনিস। তাই না? ইয়েস স্যার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এই যে আমরা যে একটা ইসি থেকে আরেকটা ইসিতে যদি ডেটা কমিউনিকেশন মিসিং হয় তাহলে কিভাবে এটাকে রিকভার করবেন, এই জন্য আমরা এটা শিখতেছি। জি স্যার, এটার সাথে অনেক কিছু জড়িত। অনেক কিছু জড়িত, সেটা একটা নার্ভ। আর ডিএলসি বোর্ড, তাই না? ডায়াগনোসিস, ইস্যু, ডাটা ট্রান্সফার, অনেক কিছু স্যার। আমরা চাইলে কিন্তু এটা 10-15-20 মিনিটে শেষ করতে মোস্ট পারি, ইম্পর্টেন্ট ক্লাস স্যার। কিন্তু এটা শেষ করলে হবে না, অনেক গ্যাপ করে যাবে। অনেক গ্যাপ পড়ে যায়, সেখানে শেষ নাই। এই যে কি বলছে এবিএস বাস অফ ইরোর, বাস অফ মানে ক্যানভাস ইরোর, হ্যাঁ, বা ইমেজ ক্যানভাস ইরোর, ইউ বিন মিসম্যাচ। আরেকটা যদি লাগান, বিন মিসম্যাচ কখন আসবে? ধরেন আপনি বিসিএম লাগাইছেন বা ইবিএস মডেল আপনি লাগাইছেন, যে আপনার কাছে ইবিএস খারাপ, নতুন একটা ইবিএস মডেল লাগাইছেন, অথবা অন্য একটা ইস্যু রিকন্ডিশন ইস্যু লাগাইছেন, লাগানোর পর কমিউনিকেশন হবে, তখন ফরওয়ার্ড আসবে যে ধর U1303 এবিএস বা ইসিএস ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এরকম ধরো নাকি বিন মিসম্যাচ এরর, অথবা যদি বিসিএম লাগান তাহলে বিন মিসম্যাচ এরর। কেন? আপনার কমিউনিকেশন করার জন্য, ধরেন যে আমি মুম্বাইতে গেলাম, এখন আমাকে তো আমার যে কোম্পানির মাধ্যমে গেছি সেই কোম্পানি আমাকে বলে দিছে যে তোমার নাম দিয়ে একজন স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় থাকবে, অনেক ড্রাইভার, তুমি কেমনে চিনবে? আমি এয়ারপোর্টে নামার পরে এভাবে দিকে দাঁড়াইছে, আমাকে আগে বলে দিচ্ছে, মানে আইডেন্টিফাই করে দিছে। এখন আমি সরাসরি যে আমার নাম এখানে তো নুরুজ্জামান বাংলাদেশ লেখা আছে, তাহলে আমি গেছি, তাহলে আমি তো যাবো ওখানে, দেখি আরেকজন যে চায়না থেকে আসছে সে যাবে, ওখানে যদি আমার নাম নিয়ে স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় না থাকতো, আমি কার কাছে যাইতাম? সবার কাছে যেতাম, ভাই আমি বাংলাদেশ থেকে আসছি, আমি অমুক জায়গায় যাবো, মাহিন্দ্রা ট্রেনিং সেন্টার এক্সওয়াইজেডে যাবো, হবে? দ্যাট মিন প্রত্যেকটা ইস্যুর মধ্যে গাড়ির ভিন নাম্বার রাইট করা থাকে, প্রত্যেকটা ইস্যুর মধ্যে গাড়ির চেসিস নাম্বার রাইট করা থাকে, ইনপুট দেওয়া থাকে। তো আপনার গাড়ির মধ্যে যত যে কটা বিল্ড ইন ইস্যু আছে অলরেডি সেগুলোতে ভিন রাইট করা আছে। ওয়েন আপনি যখন বিল্ডিং বলতে একটা ইস্যু অথবা রিকন্ডিশন ইস্যু লাগাবেন, তখন সন্দেহ হয়ে যাবে যে কার সঙ্গে কমিউনিকেশন। তো ইস্যু মানে মানে ক্যান কমিউনিকেশনের সাথে যে আদার্স ইস্যু গুলো আছে বা ক্যান কমিউনিকেশন প্রোটোকল, তখন ওই ইস্যুকে ডিটেক্ট করতে পারবে না যে আসলে একে আবার নতুন unknown, right? Undefined, unknown মানে ইউ মানে হচ্ছে undefined বা lost communication বা unknown। তখন ইসিও ওই কমিউনিকেট করতে পারে না, তখন ওই ইসির মধ্যে একটা ফল্ট কোড স্টোর হয় যে ভাই বিন মিসম্যাচ। তখন কি করতে হয়? এই বিন মিসম্যাচ দ্যাট মিন আপনি যদি নতুন ইস্যু লাগান অথবা রিকন্ডিশন ইস্যু লাগান, তখন এইটাকে আপনি যে গাড়িতে লাগাইছেন ওই গাড়ির সিরিজ নাম্বার ওই ইসির মধ্যে ডায়াগনোসিস টুল দিয়ে রাইট করতে হবে, ইনপুট দিতে হবে। দিস এই করলে স্পেশাল কনফিগার করতে স্পেশাল ফাংশন আমরা দেখাবো, আমরা ইস্যু কোডিং প্রোগ্রামিং শেখাবো না, তখন দেখাবো এটা কেমন করতে হবে। এই জন্য আছে বিন মিসম্যাচ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিংবা কমিউনিকেশন লস এরকম আসতে পারে স্যার। বিন মিসম্যাচ দেখা লস কমিউনিকেশন পাচ্ছে না, কমিউনিকেশন পাচ্ছে কিন্তু অন্য জিনিসে লাগাইছে। ও আচ্ছা, বুঝছি, দুই জিনিস। আপনি বাড়িতে বাজার থেকে কবি দর কিনে নিয়ে এসে পায়রা কিনে নিয়ে এসে আপনার পায়রা কাছে রেখে দিয়েছে, সে উড়ে চলে গেছে।
রাখছেন তো চলে গেছে সিস্টেম কি কয়েকদিন সে যেটা নিয়েছেন যে জোড়ার সঙ্গে যার সঙ্গে রাখবেন তাকে নিয়ে 2 দিন আগে রাখতে হবে রাখতে হবে, তারপরে 2 দিন পর সারবেন দেখবেন আর সে আর যাবে না। যাবে না মহব্বত তৈরি হয়ে যাবে তখন আবার ভিন নাম্বার ইনস্টল হয়ে বিল গেছে। রেজিস্টার্ড করে ফেলবে যে আসলে এই আমার জন্য মালিক একসঙ্গে রাখছে আর এই ছবি আমার থাকতে হবে। এই ছবি আমাকে রাখতে অন্য কোনো ছবি কিন্তু আর ঢুকবে না হ্যাঁ ঢুকবে ঢুকবে না আপনি ওইখানে রাখবেন স্যার এটা আবার এটা দেবেন কবিতা মানে পায়রা পড়ছেন স্যার আমি কিছুদিন আগে গেছি, হ্যাঁ কিছুদিন আগে গিয়েছি স্যার, মানে অনেক দেখেন under voltage u battery voltage below threshold of our voltage আচ্ছা এটা কোথায় যেন ডিসকাস করছিলাম ক্যান লাইন কখন মিসিং হয় আসলে বা খারাপ হয় ক্যান লাইন কি আসলে খারাপ হয় বা যদি খারাপ হয় কখন হয় মানে ক্যান কমিউনিকেশন মেজর 3টে কারণে ড্যামেজ হতে পারে একটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হয়। বা তার ছিঁড়ে যায় নাম্বার 1 পুড়ে যায় আর থার্ড হচ্ছে রং ডায়াগনোসিস করে যদি নরমালি ক্যান লাইন স্যার রং ডায়াগনোসিস কি স্যার? মানুষের ভুলের কারণে হ্যাঁ হিউম্যান এরর রং ডায়াগনোসিসটা একটু নিয়ে একটু রং ডায়াগনোসিসটা কি? একটা হচ্ছে পুড়ে যায় বা অ্যাক্সিডেন্ট শর্ট সার্কিট অ্যাক্সিডেন্ট করে আর একটা রং ডায়াগনোসিস রং ডায়াগনোসিস কি আমি যেটা পাইছিলাম এই একটা হেরিয়ার গেলে মানে আমার এক্সপেরিয়েন্সে একবার পাইছিলাম এত মানে যাকে ভোগাবে রং ডায়াগনোসিস করলে কিন্তু খুব চ্যালেঞ্জ যেমন একটা গাড়ি আমি পাইছিলাম ব্রেকের এত ব্রেক প্যাডেল ব্রেক ব্লিডিং করে কিন্তু ব্রেক প্যাডেল খারাপ না। খারাপ না রং ডায়াগনোসিস কেমন সো ব্রেক ব্লিডিং এর নিপল কি উপরে না নিচে থাকে জি স্যার। নিচে থাকে ব্রেক ব্রেডিং নিপল উপর উপরে 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 থাকে ফুল সিলিন্ডারের মধ্যে যেটা কথা বলা ওঠে না, না না ক্যালিপারের মধ্যে কেমিক্যালের মধ্যে যেটা ওই তো উপরে থাকে হ্যাঁ ধরেন ঘরে না উপরে থাকে উপরে থাকে না উপরে উপরে বা থাকে। মানে তেলটা নিচে দিকে উপরে মানে উপরে মাঝামাঝি থাকে আর কি। মানে উপরে বলতে কি উপরে তো লোহা মানে যে জায়গায় সিট সবচেয়ে উপরে যেহেতু যেখানে ফ্লুইড রান্না হবে ও আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাই না উঁচায় উপরের দিকে থাকে আচ্ছা দিকে থেকে যে হাওয়াটা উপরে ব্রেক দিকে ক্যালিপার কিন্তু ডানেটা লেফট এটা রাইটে লাগে রাইটটা মানে লেফট এটা রাইটে লাগতে পারে লেফট এটা রাইটে রাইট এটা লেফটে লাগে অনেক লাগাইলে লাগে অনেক গাড়িতে লাগে আবার অনেক গাড়িতে লাগে না স্যার, অনেক গাড়িতে লাগে না কিন্তু বেশিরভাগ কিন্তু লাগে উল্টা হয়ে যায়, হ্যাঁ অনেক কি করে ভুল করে ব্রেক ক্লিপার ডানেরটা বামে বামে এটা ডানে যখন দেয় তখন এই নিপল থেকে নিচ পাশে উপরে আর ওঠে না তারপরে তেল পরে যায় হাওয়া পড়ে না, হাওয়া থাকে উপরে হ্যাঁ মানে তেল পরে যায় হাওয়া পড়ে না, যখন ব্রেক ব্লিডিং করে ফ্লুইড বের হচ্ছে কিন্তু কিন্তু হাওয়া উপরে থেকে যায়। ক্লিপারটাতে এমন তাই না বুঝছি স্যার, একদম সুন্দর জিনিস। ধরেন যে এরকম সো আমার নিপলটা থাকে এখানে হুম। So, তেলটা ভারী আমি নিচে যখন পড়ছে। ফ্লুইড দেয় তাহলে ফ্লুইড উপর দিকে বাতাস বের হয়ে চলে যাবে এখন যখন আপনি ঘুরায় লাগাবেন অন্য পাশে গিয়ে লাগাবেন এই নিপলটা থাকবে তখন এই পাশেই হবে তখন ফ্লুইড তো ধরেন যে ভারী জিনিস এখান নিচের দিকে থেকে থাকে। এই পর্যন্ত তো নিপল তো এখানে তো উপরে সব কন্টিনিউয়াসলি বাতাস থাকবে না জি এত ফ্লুইড ব্লিডিং করে উঠে না মাথায় নষ্ট হয়ে গেল পরে আমারও মাথাতে কাজ করে নাই যে কি ক্লাস শেষ জি স্যার 10টা বাজে জি স্যার দেখছেন এত ব্লিডিং করে সে ইয়ে ওঠে না। আমারও মাথায় কাজ করতেছে না। আমি একবার বলি এবিএস মডিউল চেঞ্জ করতে হবে সে যে বাম উল্টা পাল্টা লাগাবে সেই জিনিসটা তো মাথায় কাজ করতেছে না পরে আমরা একটা টিম বোর্ড মিটিং করলাম যে কার কি এক্সপেরিয়েন্স আছে একজন টয়টাতে টয়টাতে কাজ করছে একজন টেকনিশিয়ান সেই ধরনের একটা প্রবলেম ফেস করছিল তখন সে বলছে যে স্যার এটা এরকম হইতে পারে যা দেখে আসলে সে ঘুরে লাগাইছে পরে কারেক্ট করতেছে প্রবলেম সলভ হয়ে গেছে এই ধরনের প্রবলেম খুব জমা এই যে স্যার
কাজের সাথে পরিচিত ব্যাপারটা খুব কঠিন। উনি এই কাজটার সাথে পরিচিত, হ্যাঁ, এটা এক্সপেরিয়েন্স হবে, Experience। তার বছরে একবার হয়েছে, হ্যাঁ। আমার 10 বছরে একবার হয়েছে, ক্রিটিক্যাল হবে। ঠিক একই ভাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রং ডায়াগনোসিস, যে রং ডায়াগনোসিসটা কি, এই যে ক্যানের মধ্যে লম্বা লম্বা লাইন না, মাঝখানে জাংশন থাকে, এটাকে জাংশন, এই জাংশনের একটা সে প্লাগ খুলে ফেলেছে, মানে জাংশন মানে কি, ধরো যে জাংশন প্লাগ সিস্টেম, জাংশন একটা প্লাগ খুলে সামও খুলছে, সে আর জানে না। এই গাড়ি হেড টয়োটা লেক্সাস হেরিয়া সে এত নাভানা টয়োটাতে নিয়ে গেছে, তারা মানে সব এস্টিমেট দিচ্ছে, 2 লাখ টাকা কাজ করে বা 4.5 লাখ টাকা এস্টিমেট দিচ্ছে, যে শুধু একটা প্লাগ খুলছে, জাংশন প্লাগ। তো পরে ডায়াগনোসিস করতে আমাদের ওয়ার্কশপে আসছে র্যাঙ্ক, তখন 2-3 দিন থেকে ডায়াগনোসিস করে প্রবলেম ফাইন্ড আউট করছে। তো আমার একটু ভালো ব্যাপার যে আমি যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয়, সব কাজ বাদ দিয়ে প্রবলেম আগে দেখি আমি, যেটা আমার নেতৃত্বে হোক, ওই গাড়ি আমার আন্ডারে কাজ থাকবো, অন্য কোনো না, তখন এই টেকনিশিয়ান দেখি ঠিকই ওই কমিউনিকেশন পাচ্ছে না ক্যানেল লাইনে। আপনার ডায়াগনোসিস টুল টেল গেট রিমোট সিস্টেমের টেল গেট রিমোট দিয়ে লক হয় এবং সুইচ দিয়েও লক হয়, হ্যাঁ, রিমোট দিয়েও হয় না, সুইচ দিয়েও হয় না, পিছনে সুইচ থাকে না, সুইচ দেওয়া হয় না। তো ওই টেকনিশিয়ান কি করতেছে, চেক করে ক্যান লাইন, সে সিরিজ জানাতে সিরিজ কমিউনিকেশন থাকে, তো সিরিজ কমিউনিকেশনের উপর সে বোর্ড অ্যানালাইসিস করে সে ডায়াগনোসিস করতে হয়। তো সিরিজ আর প্যারা তো আলাদা, আর টিচার আলাদা না। তো তখন আমি যেহেতু জানি, যেহেতু এই টেল গেটের জন্য আবার আলাদা, এটা তো আমরা কি জানি বিসিএম এর মাধ্যমে টেল গেট কন্ট্রোল হবে, রাইট? হেরিয়ার গাড়িতে বিসিএম এর জন্য ওই টেল গেটের জন্য আলাদা একটা কন্ট্রোলার আছে, আলাদা ইস্যু। ওই কন্ট্রোলারটা কমিউনিকেশন পায় না। তো আমি কি জানি, খুব সহজ কথা, যে একটা ইস্যু কমিউনিকেশন না বলে 3টা পাওয়ার, কমিউনিকেশন, নালে ইস্যু খারাপ। পাওয়ার সাপ্লাই, ক্যান লাইন অথবা ইস্যু করা। তো আমি ফার্স্ট ইউজছি, আমি ওনার কাছে শুনলাম, সব ডিটেইলস শোনার পর আমার কাছে মনে হচ্ছে রং ভাবে ডায়াগনোসিস করেছে, সিরিজ ক্যান কমিউনিকেশন উপর বেস করে ডায়াগনোসিস। ওনাকে আমি আবার ক্যানের এই প্রথম স্লাইডটা ওপেন করে 10 মিনিট ব্রিফ করলাম, তারপরে আমি যেটা নিচে করলাম যে কি ক্যানের ভোল্টেজ আছে, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট আছে কিনা চেক করলাম, কি 12 ভোল্ট আছে, ডায়াগ্রাম থেকে ক্যানের ভোল্টেজ চেক করে ক্যানের ভোল্টেজ নেই, ডায়াগ্রাম বের করছেন, ডায়াগ্রাম বের করে, অথবা আমি ধরেন যে আপনার সব সময় যে ডায়াগ্রাম লাগবে নট লাইক দ্যাট, ধরেন যে ওটার মধ্যে 10টা পিন আছে, আমি একটা একটা করে ভোল্টেজ চেক চেক করলাম, করি ওই মাপটা পেলে কোনটা পেয়ে যাবো। ওই ক্যানের পাওয়ার, ক্যানের ভোল্টেজ 2.5 এর উপরে একটা থাকবে, নিচে থাকবে না, এরকম তাহলে বললাম এটা ফাটানো, যে ড্যাশবোর্ডের নিচে একটা জাস্ট কি জাংশন প্লাগ নাই, ওরা লাগাই দিয়েছে, প্রবলেম সলভ। কি জানি স্যার, হ্যাঁ, কি জানি এরিয়া মানে ওই এর মধ্যে জংশন প্লাগ থাকে, মানে ক্যানের লাইন এবং আরো অনেকগুলো লাইন একসঙ্গে যায়, তো প্লাগ থেকে একটা প্লাগ, মানে কি ধরনের যে কিভাবে বুঝাই, এরকম এটা আমরা এরকম টুইন টাইপের হবে না, ফিশ টেবিলে মানে একটা প্লাগ থাকে সারা এটা ওটা লাগাইছি, প্রবলেম সলভ। অথচ এটা মানে লজিক আগে বুঝতে হবে, তারপর কাজ। আমার বলতে আগে লজিক বুঝতে হবে, তারপর কাজ। আপনি লজিক জানেন নাই, ওরা নিজ নিজ যাদের মধ্যে ট্রাই করছে, হয় না। পরে বিল করছি মাত্র 60,000 টাকা। 60 টাকা খরচ হয়েছে স্যার, 60 টাকা তো খরচ হয়। কারণ বুঝতে হবে, আমার তো আগে হিস্ট্রি শুনবে যে এটা বাইরে কোথাও কাজ করছে কিনা। হেরিয়া গাড়ি আপনাদের ওখানে আছে স্যার, মিসিবিসি গেছে না স্যার? আমরা সব গাড়ি কাজ করি। ধরেন যে আপনার 5টা গাড়ি আছে, 3টা মিৎসুবিশি, একটা হোন্ডা, একটা টয়োটা, তো 3টে গাড়ি নিয়ে এসেন, আর 2টা গাড়ি 2টা অসুবিধা যাবে, আপনার সমান মূল্য আছে না। তার মানে একটু বিসমিল বদলে লিখে দেবেন ভেহিকল সলিউশন ফর অল ব্র্যান্ড, না ওই দিতে পারি না।
কিন্তু কাজ তো করেন স্যার। স্যার নয়টা 30 স্যার আপনি দেখেন কি মাহিন্দ্রা সাইড নাকি না মাহিন্দ্রা মিটসুবিশি এই দুইটা আপনি দেখেন বেশি বেশি আপনার আন্ডার একটা টিম আছে না মানে সিস্টেমটা হচ্ছে মানে আগে একটা সিস্টেম ছিল, এখন হচ্ছে ফ্লোরের একটা টিম করছে সব, মানে টেকনিশিয়ান একজন ইঞ্জিন দুইজন ইঞ্জিনিয়ার নিয়ে নেয়। আমরা কি করি, আমাদের যারা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যারা, তারা ওখানে ফ্লোরে খুব কম যে ক্রিটিক্যাল প্রবলেম হয়ে যায়। এখন আমরা শুধু ডেস্ক কনসালটেন্সি করি, তাহলে যে কাস্টমার আসলো কি কি প্রবলেম নোট ডাউন করে সিগনেচার করে ফ্লোরে পাঠাই, ফ্লোরের রিপোর্ট আসলো, রিপোর্টটা আমাদের আমাদের যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো কাস্টমার কমপ্লেন শুনে আমরা অনেকটা বলতে পারি যে কি কি সমস্যা, এস্টিমেট দিয়ে একটা আইডিয়া দিয়ে এত টাকা লাগতে পারে। যদি বুঝে যায় তাহলে একবারে পারমিশন নিয়ে কাজ শুরু করি, আর যদি কনফিউশন থাকে তাহলে চেক করে তারপর, যেমন আজকে একটা L200 টেকনিক আমি পাঠাইছি, আমি একটু লেট করে গেছি, আর একজন ইঞ্জিনিয়ার রিসিভ করে সে বলছে ব্রেক প্যাডেল বসে যায় এবং হার্ড, সে ব্রেক প্যাডেল বসে যায় এটা এস্টিমেট দিছে, হুইল সিলিন্ডার খারাপ চেঞ্জ করছে, আবার ব্রেক প্যাডেল হার্ড, এখন বুস্টার খারাপ। এখন আমার সিনিয়র টেকনিশিয়ানও বলছে এখন কাস্টমার বলছে যে ভাই আপনি যদি না চেক করেন তাহলে আমার স্যাটিসফ্যাকশন কাজ করবে। আমি চেক করে দেখি যে এখন হার্ড, আমি বললাম যে স্যার এখন 45,000 টাকা আমি চেক করতে, কিছু ডিপেন্ড করে আমার শেখার জন্য, আবার কিছু ডিপেন্ড করে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমরা তো শিখি নতুন নতুন প্রবলেম আসে না, ফ্লোর হচ্ছে ফ্লোর ওরকম যাওয়া হয় না স্যার আপনাদের ফ্লোরে যাই। যা মানে ক্রিটিক্যালি কিছু এখন ব্রেক সার্ভিস করতেছে, না বুঝছি এখন ব্রেক সার্ভিস করতে আমি কখন যাই, যে ব্রেক সার্ভিস করতেছে, এখন টেকনিশিয়ান বললো যে ব্রেক প্যাড স্যার লাগবে, কাস্টমার বলতেছে যে স্যার ভাই আমার তো আসলে বাজেট তো সংকুলান, দেখতে যান কিন্তু কি আসলে অবস্থা চলবে নাকি মানে এটা কাজ করে কাজ করে অনেক সময় টেকনিশিয়ান 5,000 কিলোমিটার চলবে, বলে দেয় যে স্যার লাগবে, তখন ওই আমরা ফিজিক্যালি দেখে ডিসিশন দিই, বা কাস্টমার মানে টেকনিশিয়ান বলে যে বাজেট বেশি হচ্ছে না, অত হুইল সিলিন্ডার লাগবে, অনেক সময় হুইল ক্যালিপার পিস্টন খেয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ব্রেক হার্ড হয়ে যায়, ক্যালিপার সরি ব্রেক হার্ড বলছি, ক্যালিপার পিস্টন স্টাক হয়ে যায়, ডিস্ক গরম, তো আমরা সময় দেখি যে আসলে ব্রেক ক্যালিপার পিস্টনটা আসলে এটা অ্যাকচুয়ালি বাদ দেওয়া লাগবে নাকি একটু সিসকা প্রতি স্যান্ডিং করলে ঠিক হবে, অথবা ক্রিটিক্যাল কোনো প্রবলেম, যেমন ওই যে একটু আগে বললাম না যে ডায়াগনোসিস ক্যান গাড়ি কম্বিনেশনে পাচ্ছে না, ওইটাতে আমি দিনে একবার দুইবার যাই যা দেখি কি অবস্থা, আবার কোনো পরামর্শ থাকলে এইভাবে টেকনিক্যাল কাজটা তো আসলে সব সময় তুমি একটা কাজে লেগে একটা অপারেশনের মধ্যে অনেক কাজ থাকে, সব কাজ থাকে। যারা এরকম আছে নাকি যে যারা মানে আপনার ডেস্কে বসে এরা ডেস্কেই বসে, আবার এরকম ইঞ্জিনিয়ার আছে যারা আপনাদের মধ্যে ইঞ্জিনিয়ার ওরা ডেস্কে কোনো কাজ নাই ফ্লোরেই হ্যাঁ আছে, আছে না হ্যাঁ আমাদের দুজন ইঞ্জিনিয়ার আছে, ওরা ডেস্ক আছে, ডেস্ক আছে ফ্লোরে ডেস্ক আছে সেখানে বসে, বুঝলি আর কি গাড়ি কাজ নিয়ে থাকে আর কি সবসময়। হ্যাঁ মানে ওদের কাজ হচ্ছে কি টেকনিশিয়ান ওরা ঠিক মানে আমাদের অন নেই না 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 স্যার মানে আমাদের জন্য এসেছে আর 7,000 লাখ টাকা কাজ করলাম, সাসপেনশন ব্রেক আবার আজকে আসছে ভাই গাড়ি ডিতে দিলে ধাপ ধাপ করে বাড়ি মারে, ব্যাক গিয়ারে ধাপ ধাপ করে বাড়ি মারে, কি গাড়ি স্যার মিৎসুবিশি ASX সিপিডি গিয়ার বক্স, সো আমরা গিয়ার অয়েল চেক করে দেখি গিয়ার অয়েল ঘির মতো কালার হয়েছে, আউটল্যান্ডারের মতো এসএক্স এটা সব কেন হয়, গিয়ার বক্সের উপরে দেখবেন কুলার আছে, কুলার সিপিডি গিয়ার বক্সের কুলারের মাঝখানে পাঠিয়েছে না যে এটা ভিডিও স্যার কুলান গেছে গিয়ার বক্সের মধ্যে, কাস্টমারকে ইনিশিয়াল স্টেটমেন্ট দিছি যে এটা ব্রেক আগে কুলার চেঞ্জ করতে হবে, গিয়ার চেঞ্জ, যেহেতু কুলিং সিস্টেমের মধ্যে ঢুকছে, রেডিয়েটর ফ্লাশিং, থার্মোস্ট্যাট বাল্বের মধ্যে সিল থাকে, এটা হার্ডওয়্যার নষ্ট হয়ে যায়, অয়েলের কারণে চেঞ্জ, আপার স্কোয়ার লোয়ার স্কোয়ার প্রায় 80,000 টাকা এস্টিমেট দিচ্ছি, যদি 80,000 টাকা যদি কাজ প্রবলেম সলভ হয়ে যায় ভালো বডি করে সার্ভিস করা পড়তো ফাইন, না আমাদের 4.5 লাখ টাকা, গিয়ার বক্স চেঞ্জ করতে 4 লাখ টাকা লেবার চার্জ ব্যাট সব এস্টিমেট দিচ্ছি, কিন্তু ঠিক আছে করেন আবার এই কাজ ধরে এখন যে টেকনিশিয়ানকে দিছে আমি কিন্তু বলে দিচ্ছি এই টেকনিশিয়ান দিয়ে আমি আমাদের কাজটা করাবো না, কারণ এর দ্বারা সম্ভব না, আরেকজন টেকনিশিয়ান আমাদের এইভাবে খুলে কি ভালবডি সার্ভিস করবেন? হ্যাঁ খুলে আমি ভালো করে সার্ভিস করবো,
টোটাল একের ওই যার মধ্যে ঢুকছে সব খুলে সার্ভিস করেন হয়ে যাবে মনে হয় স্যার এর আগে একটা হয়েছে এটা তো হইলে হইলো না হলে বাদ দিয়ে দেবো না হলে বাদ বলতে যে যে কত লাগাবেন এই চার্জ দিবেন ওটা না আমি বলে দিছি যেটা লাগাবো সেটা একবারে ওয়ান টাইম এটা রিটার্ন নিতে পারবো না ইয়াস নো ইয়াস নো আমি তো পারমিশন নিই এমন না যে আমি কাস্টমারের সাথে কথা না বলে আমি আমার মতো বলতে বলতে হবে এটা লাগাইলেন আমি পার্টস রিটার্ন নিবে না সেটা বলে দিছি পরে কিছু বলতে পারবো না তখন উনি তো মনে করবেন না হলে তো ব্যাগ নেবে আমি যার কাছ থেকে পার্টস নিয়ে এসেছি সে কি রিটার্ন নেবে শুধু আপনার দেখে সমস্যাটা হইতে পারে এটা একটা ধারণা করছেন আর কি আপনারা সিপিটি সিপিটি জ্ঞান না এটা তো মানে গাদ হয়েছে তাই না সো এটার মধ্যে ওয়াইল প্যাসেজ গুলো ব্লক হয়ে গেছে না এই কারণে তো ওয়াইল প্যাসেজ ব্লক হয়ে যেতে হতে পারে তাহলে খুলে সার্ভিস করে লাগাবো যদি হয় ফাইন না হলে চেঞ্জ দিয়ে দেবো এত রিপেয়ার অপশনে যাওয়ার সময় নেই প্রবলেম চেঞ্জ সেখানে রেভিনিউ বেশি সাস্টেনেবিলিটি বেশি সার্ভিস সাস্টেনেবিলিটি বেশি রেপুটেশন ভালো হয় রিপেয়ার করবেন দুই দিন আবার সমস্যা ধন্যবাদ 15 বছর তাহলে আগামীকালকে আমরা একটু আগে আসবো এসে আগামী কি হয় সোমবার মঙ্গলবার বলতে ক্লাস হবে না মঙ্গলবারে আমি কালকে যাবো ক্লাস করবো ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি স্যার